বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানের আজকের নিবেদন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটি গল্প নিভ ভাঙা কলম। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। শুরু হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নিভ ভাঙা কলম। ভবতোষবাবু অফিস ফেরতা যখন পার্ক স্ট্রিটের কলমের দোকানটাতে গিয়ে পৌঁছালেন তখন সন্ধ্যা নামবো করছে। দোকানের মালিক সুধাময়বাবু হেসে বললেন, আরে মশাই, আপনার এত দেরি হলো কেন আসতে? আজ আবার আমার একটা নিমন্ত্রণ আছে, এখনই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ভবতোষবাবু বললেন, আর বলবেন না মশাই, আমার অফিসে এখন কাজের যা চাপ, তাতে বেরোবার ফুরসত নেই। সকাল 8টায় অফিসে ঢুকে সেই কলম নিয়ে বসলাম, তারপর মাথা তুললাম বেলা 5টায়, তারপর ছুটতে ছুটতে এখানে এলাম। সুধাময়বাবু রসিকতা করে বললেন, আপনার তো কলমের ওপর বরাবরই প্রবল টান, আপনি তাই কিছুতেই কলম ছাড়তে চান না। মজা করে বললেও কথাটা মিথ্যা বলেনি তিনি। ভবতোষবাবুর এই একটাই শখ কলম সংগ্রহ করা। নানা দেশের নানা ধরনের নামি কোম্পানির কলম আছে তার সংগ্রহে। কলম কেনার জন্য তিনি কোনো অর্থের কার্পণ্য করেন না। এই তো মাসখানেক আগে এই দোকান থেকেই 25,000 টাকা দিয়ে বিদেশি ব্র্যান্ডেড কলম কিনে নিয়ে গেছেন তিনি। নতুন কোনো কলম এলেই সুধাময়বাবু টেলিফোন করেন তাকে। ভবতোষ দোকানে এসে কলম পছন্দ হলে কিনে নিয়ে যান। 2 দিন আগে সুধাময়বাবু টেলিফোন করেছিলেন তাকে, যে জন্যই ভবতোষবাবুর আজ এখানে আসা। ভবতোষবাবু তারপর জানতে চাইলেন, কই দেখান নতুন কি এলো? সুধাময়বাবু হেসে বললেন, নতুন নয়, পুরনো, দেখাচ্ছি। দোকান সংলগ্ন পিছনে একটা ঘর আছে, যেটা দোকানের স্টোর রুম। সেখানে ঢুকে কিছুক্ষণের মধ্যেই একটা কলমের বাক্স নিয়ে বেরিয়ে এলেন সুধাময়বাবু। দেখেই বোঝা যাচ্ছে বাক্সটা অনেক পুরনো। ভবতোষবাবুর সামনে বাক্সটা খুললেন সুধাময়বাবু। তার মধ্যে রাখা আছে একটা লাল রঙের পেট মোটা ফাউন্টেন পেন। কলমটা ভবতোষবাবুর হাতে তুলে দিয়ে সুধাময়বাবু বললেন, গায়ের লেখাটা পড়ুন। লেখাটা পড়ে অবাক হয়ে গেলেন ভবতোষবাবু। পেনটার গায়ে খুদে হরফে লেখা বিখ্যাত এক কলম কোম্পানির নাম। তার সঙ্গে লেখা আছে লন্ডন, ম্যানুফ্যাকচারিং ইয়ার 1900। অর্থাৎ কলমটার বয়স 100 বছরেরও বেশি। ভবতোষবাবু বিস্ময়ভাবে প্রশ্ন করলেন, এ কলম আপনি কোথায় পেলেন? সুধাময়বাবু বললেন, আমার গোডাউনটা পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো বাক্সর মধ্যে এই কলমের বাক্সটা ছিল। আমাদের এই 3 পুরুষের কলমের দোকান 100 বছরের পুরনো। একসময় সাহেব সুবেদেরাও এখানে আসতেন কলম কিনতে, কলম সারাতে। আমার ধারণা তেমনই কারো কলম এটা। ভবতোষবাবু বললেন, এ তো অ্যান্টিক জিনিস মশাই, ক্লিপটা তো রূপোর মনে হচ্ছে। সুধাময়বাবু বললেন, হ্যাঁ অ্যান্টিক, কিন্তু কলমটা খুলে দেখুন। কলমের ক্যাপটা খুলেই ভবতোষবাবু দেখতে পেলেন কলমের নিবটা ভাঙা। তিনি বলে উঠলেন, এমা, নিব যে ভাঙা? সুধাময়বাবু বললেন, হ্যাঁ ভাঙা। আমার ধারণা কেউ সেই সময়
কলমের নিবটা পাল্টাবার জন্য কলমটা দিয়ে গেছিল, তারপর আর নিতে আসেনি। এ কথা বলার পর সুধময়বাবু বললেন, কলমটা ভাঙা হলেও এটার এখন অন্য মূল্য আছে। এটা আপনাকে উপহার দিতে চাই। আমি একবার চেষ্টা করে দেখব বিদেশে এই নিব পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তবে তো কোনো কথাই নেই। ভবতোষবাবু তার কথা শুনে বললেন, কিন্তু আমাকে কেন? যদিও মনে মনে বেশ খুশি হলেন তিনি। সুধময়বাবু বললেন, আপনি আমার পুরনো কাস্টমার, কত দামি দামি পেন কেনেন এখান থেকে। তাছাড়া এ জিনিসের মর্ম সবাই বুঝবে না, তাই এটা আপনাকে উপহার দিলাম। ভবতোষবাবু বললেন, ধন্যবাদ আপনাকে, আপনার উপহার আমি গ্রহণ করলাম। সুধময়বাবুর দোকান বন্ধ করার তাড়া আছে, তাই আর তার সময় নষ্ট না করে উপহারটা কাঁধের ব্যাগে পুরে ভবতোষবাবু রাস্তায় নামলেন। কলমের দোকান থেকে বাইরে বেরিয়ে রাস্তা পেরোলেন ভবতোষবাবু। পাশেই গড়ের মাঠ, সূর্যর শেষ আলোটুকু ছড়িয়ে পড়েছে বিশাল মাঠটায়। একসময় ছাত্রাবস্থায় যখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন, তখন তিনি বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটি পালিয়ে এই গড়ের মাঠে এসে আড্ডা দিতেন। কোথায় হারিয়ে গেছে সেসব সোনালি দিন। মাঠের দু এক জায়গাতে ছেলের দল খেলা করছে, কিন্তু বিশাল মাঠটাকে ফাঁকাই বলা যায়। মাঠটা যেন ডাকছিল ভবতোষবাবুকে। তিনি একলা মানুষ, তাছাড়া আজ বাড়ি ফেরার তেমন তাড়াও নেই। পরদিন কালী পুজো, অফিস ছুটি। তার বাড়িও বেশি দূরে নয়, এই কলকাতা শহরেরই ঝামাপুকুর লেনে। ভবতোষবাবু ভাবলেন, মাঠে গিয়ে কোথাও একটু বসা যাক। বহুদিন এমন কোনো খোলামেলা জায়গাতে গিয়ে বসেননি তিনি। কথাটা ভেবে রাস্তার পাশে এক বাদামওয়ালার থেকে এক ঠোঙা বাদাম কিনলেন তিনি। তারপর মাঠের ভিতর প্রবেশ করলেন। ভবতোষবাবু হাঁটতে হাঁটতে এগোলেন মাঠের ভেতরের দিকে। রাস্তার কোলাহল আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। মাঝ মাঠের এক পাশে, যেখানে একটা বিরাট গাছ একলা দাঁড়িয়ে আছে, তার নিচে গিয়ে বসলেন তিনি। দুপাশের রাস্তার গাড়ি বা লোকজনের শব্দ কিছুই এই জায়গা পর্যন্ত পৌঁছায় না। গাছের তলায় বসে প্রথমে বাদাম খেতে লাগলেন ভবতোষবাবু। সন্ধ্যা নামবে। তিনি দেখলেন মাঠে যারা খেলছিল সেই ছেলের দল ব্যাট উইকেট গুটিয়ে এবার বাড়ি ফেরার পথ ধরল। ভবতোষবাবুর মনে হলো, কলমটা আবার একবার দেখা যাক। কাঁধের ঝোলা ব্যাগ থেকে কলমের বাক্সটা বের করলেন তিনি। তারপর বাক্স খুলে কলমটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। তার ক্যাপটা খুলে ভাঙা নিবটা ভালো করে দেখতে দেখতে তিনি ভাবতে লাগলেন যে সুধময় যদি এর নিবটা জোগাড় করতে পারেন তবে বেশ হয়, আর যদি নাও পারেন তবুও জিনিসটা অমূল্য। দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে চারপাশে। রাস্তার দিকে বাতি স্তম্ভগুলো জ্বলে উঠতে শুরু করেছে। কালী পুজোর আগের দিন, আজ আবার ভূত চতুর্দশীর রাত। চাঁদ উঠবে না। বাড়ি ফিরে আজ আবার 14 প্রদীপ জ্বালাতে হবে। দূরে রাস্তার গায়ে আলোগুলো জ্বলে উঠতে দেখে কথাটা মনে পড়ল ভবতোষবাবুর। এবার তবে তাকে উঠতে হবে। হঠাৎ কিছুটা তফাৎ থেকে একটা কণ্ঠস্বর কানে এলো তার, খাঁটি বিলিতি কলম। ভবতোষবাবু তাকিয়ে দেখলেন কোথা থেকে যেন একজন এসে দাঁড়িয়েছেন তার কয়েক হাত দূরে।
লোকটার পরনে ধুতির উপর হাফ শার্ট, পায়ে চপ্পল। লোক না বলে তাকে যুবক বা ছেলেই বলা যায়। সম্ভবত কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছে সে। ছেলেটা একদৃষ্টে তাকিয়ে আছে ভবতোষবাবুর হাতের কলমের দিকে। তার ঠোঁটের কোণে যেন আবছা হাসির রেশ। তাকে দেখে ভদ্র ঘরের ছেলে বলেই মনে হলো। তবে আজকাল এ বয়সের ছেলেরা কেউ ধুতি পরে না। ভবতোষবাবু নিজে বরাবর ধুতি পাঞ্জাবি পরেন, তাই ছেলেটার পোশাক দেখে ভালো লাগলো তার। ভবতোষবাবুর বয়স 60-এর কাছে। ছেলেটা যেহেতু তার থেকে অনেক ছোট, তাই তাকে তিনি তুমি সম্বোধন করেই মৃদু বিস্মিতভাবে প্রশ্ন করলেন, কিভাবে বুঝলে এটা বিলেতি কলম? তুমি কলম চেনো? ছেলেটা জবাব দিল, না, সব কলম চিনি না, তবে এ কলম আমি দেখেছি। ভবতোষবাবুর প্রশ্ন করলেন, তুমি কি করো, কোথায় থাকো, এমন কলম কোথায় দেখেছ? ছেলেটা একটু ইতস্তত করে বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কথাটা শুনেই ভবতোষবাবু বললেন, বেশ বেশ, কলকাতায় বেড়াতে এসেছো বুঝি? একসময় আমার পূর্বপুরুষরাও ঢাকায় থাকতেন। আমার জন্ম অবশ্য এই কলকাতা শহরেই। এরপর ছেলেটা জবাব দিল, এ কলম হডসন সাহেবের ছিল। ভবতোষবাবু জানতে চাইলেন, হডসন সাহেবকে? ছেলেটা জবাব দিল, কুমিল্লিয়া সাব জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব। তার ওই কলম নিয়ে একটা গল্প আছে। কি গল্প? কৌতূহলী হয়ে জানতে চাইলেন ভবতোষবাবু। ছেলেটা বলল, শুনবেন? তবে একটু বসেই বলি। আমাকে এখানে থাকতে হবে কিছুক্ষণ, একজন আসবে এখানে। দ্রুত অন্ধকার ঘিরে ধরেছে চারিদিকে। ছেলেটার মুখ যেন ঝাপসা হয়ে আসছে। ভবতোষবাবুর কয়েক হাত তফাতে বসল ছেলেটা। তারপর শুরু করলো তার কাহিনী। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। 1920 সন। ব্রিটিশ রাজশক্তি তখন নিপীড়ন চালাচ্ছে ভারতবর্ষের বুকে। আর ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য শুরু হয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। আর তাতে ঝাঁপিয়ে পড়েছে অবিভক্ত বাংলার যুব সমাজ। স্কুল কলেজ থেকে বেরিয়ে দেশ মাতৃকাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বিপ্লবী আন্দোলনে যোগ দিয়েছে ছাত্ররা। তারা মরছে এবং মারছেও। 1908 সনে ফাঁসির দড়ি গলায় পড়েছেন ক্ষুদিরাম বসু। শহীদ হয়েছেন প্রফুল্ল চাকি, প্রফুল্ল চক্রবর্তী সহ চেনা অচেনা অনেকে। ব্রিটিশ পুলিশের ফাঁসির দড়ি বা বন্দুকের গুলি কিছুই দামাতে পারছে না বাংলার দামাল ছেলেদের। যেন দেশের জন্য শহীদ হবার জন্যই জন্মেছে তারা। কলকাতার অনুশীলন সমিতির শাখা হিসাবে 1905 সালে ঢাকাতেও বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র যোগ দেয় তাতে। তেমনই এক ছাত্র ছিল মৃগাঙ্ক চাকলাদার। 16 বছর বয়স, বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। ছেলেবেলায় বাবা মা মারা গিয়েছিল তার। নিকটাত্মীয় বলতে তার কেউ ছিল না। দুঃসম্পর্কের এক মামার বাড়িতে কাজকর্ম করে দেবার বিনিময়ে থাকতো সে। তারপরে সে বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে উঠে এসেছিল। মেধাবী ছাত্র বলে কিছু জলপানি পেত, আর দুটো দোকানে খাতা লেখার কাজ করত। তাতেই চলতো তার। ভবতোষবাবু বললেন, কিন্তু তার সঙ্গে হডসন সাহেবের কলমের সম্পর্ক কি? তুমি তো বললে হডসন সাহেবের কলমের গল্প বলবে। ছেলেটা বলল, সম্পর্ক আছে, একটু ধৈর্য ধরে শুনুন। অন্ধকারে পুরো ঢেকে গেছে ছেলেটার মুখ। সে আবার বলতে শুরু করলো, হ্যাঁ,
ওই মৃগাঙ্ক চাকলাদার। সে যুক্ত হলো গুপ্ত সমিতির সঙ্গে। কিছুদিনের মধ্যেই তার কাঁধে একটা দায়িত্ব বর্তালো। বিপ্লবীদের এখন অস্ত্রের দরকার। ঠিক হলো কুমিল্লিয়ার এক পুলিশ চৌকিতে হানা দিয়ে রাইফেল পিস্তল লুট করতে হবে। সেই মতো আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে কুমিল্লিয়া পৌঁছালো সে। স্থানীয় গুপ্ত সমিতির সাহায্যে বেশ কয়েক মাস কুমিল্লিয়ায় থাকার পর অবশেষে এলো সেই নির্দিষ্ট দিন। সেদিনও ছিল এমন ভূত চতুর্দশীর রাত। চারপাশ অন্ধকার থাকবে বলে সে রাতটাই বেছে নিয়েছিল তারা। মাঝরাতে তারা অতর্কিত হানা দিল পুলিশ ফাঁড়িতে। জনাসাধেক বাঙালি যুবকের দল। শুরু হলো দুই পক্ষের গুলির লড়াই। মুহুর্মুহু গুলির শব্দ আর বন্দে মাতরম ধ্বনিতে বিলীন হয়ে যেতে লাগলো রাত্রির নিস্তব্ধতা। এ কথা বলে রাস্তার দিকে যেন দেখার চেষ্টা করে থামলো ছেলেটা। গল্পটা এবার আকর্ষণ করতে শুরু করেছে ভবতোষবাবুকে। তিনি বললেন, থামলে কেন বলো? আবার বলতে শুরু করলো ছেলেটা। বিপ্লবীদের গুলিতে মারা পড়ল এক গোঁড়া পুলিশ অফিসার। ঘায়েল হলো বেশ কয়েকজন দেশি সেপাই। 4টে রাইফেল আর 3টে পিস্তল ছিনতাই করে পালাবার পথ ধরল বিপ্লবীরা। কিন্তু কিছুটা পথ এগোবার পরেই একটা পুলিশের গাড়ি পিছু ধাওয়া করল। অন্যরা পালাতে পারলেও মৃগাঙ্ক আর দলনেতা কানাই গুপ্ত ঢুকে পড়লেন একটা বাড়িতে। বাড়ির মালিক নিরঞ্জন মল্লিক তাদের আশ্বস্ত করলেন কিছু হবে না বলে। ঘটনার পরদিনই পুলিশ বিজ্ঞাপন দিল যে যদি কেউ বিপ্লবীদের কোনো খবর দিতে পারে তবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। আর মাত্র সেই 100 টাকার লোভে বাড়ির মালিকের শ্যালক পুলিশকে খবরটা জানিয়ে দিল। ধরা পড়ে গেল দুই বিপ্লবী। এই পর্যন্ত বলে আবারও মাঠের একপাশের রাস্তার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল ছেলেটা। ভবতোষবাবু বলে উঠলেন, তারপর তারপর এবার যেন মৃদু হাসল ছেলেটা। সে বলল, হ্যাঁ, এখান থেকেই আসল গল্পের শুরু। প্রথমে জেলে নিয়ে যাওয়া হলো এই দুই বিপ্লবীকে। অন্য সঙ্গীদের নাম বার করার জন্য তাদের উপর শুরু হলো অকথ্য অত্যাচার। কিন্তু একটাও নাম বা খবর বার করতে পারল না তারা। অবশেষে মামলা উঠল হডসন সাহেবের কোর্টে। খুন, লুণ্ঠন, রাষ্ট্রদ্রোহিতার মামলা। হডসন সাহেবের কোর্টে মামলা ওঠা মানেই ফাঁসি অথবা দ্বীপান্তর। নিদের পক্ষে যাবজ্জীবন সাজা। বিপ্লবীদের সাজা দিয়ে ইতিমধ্যেই নাম কামিয়েছেন কুখ্যাত হডসন সাহেব। বিচারের নামে কিছুদিন ধরে প্রহসন চলার পর এলো সাজা ঘোষণার দিন। কাঠগড়ায় দাঁড়িয়ে দুই দেশপ্রেমিক বাঙালি যুবক, আর বিচারকের আসনে লাল মুখ হডসন সাহেব কি রায় দিতে যাচ্ছেন তা বুঝতে অসুবিধা হলো না দুই বিপ্লবীর। কারণ বিচারক তার চেয়ারে বসার আগেই একজন আর্দালি প্লেটের মতো দেখতে একটা পাথর এনে রেখে দিয়েছিল তার টেবিলে। বিচারক তার টেবিলে এসে বসলেন। তারপর আদেশনামা পাঠ করলেন। কানাইয়ের ফাঁসি, আর মৃগাঙ্কর তখনও 18 বছর হয়নি বলে সাজা কিছুটা কম, যাবজ্জীবন দ্বীপান্তর। রায়দানের পর আসামিদের কাছ থেকে জানতে চাইলেন, তোমাদের কিছু বলার আছে? তার কথা শুনে মৃগাঙ্ক চিৎকার করে বলে উঠল, তুমিও বাঁচবে না সাহেব। দরকার হলে প্রতি জন্মে তোমাকে মারবো আমি। ইহলোক বা পরলোক কোনো লোকেই আমার হাত থেকে বাঁচবে না তুমি। সাহেব তাচ্ছিল্যের হাসি হাসলেন। তারপর আপনার ওই কলম দিয়ে ফাঁসির আদেশ সই করে পাথরের চাটকিতে চাপ দিয়ে নিব ভেঙে ফেললেন। ফাঁসির সাজা যে কলম দিয়ে স্বাক্ষর করা হয় তার নিব ভেঙে ফেলাই রীতি।
ভবতোষবাবু কথাটা শুনে মনে মনে বলে উঠলেন, আরে, আমার কলমের নিবটাও যে ভাঙা। ছেলেটা বলে চলল, 2 বিপ্লবীকে 2 জেলে স্থানান্তর করা হলো। ফাঁসি হয়ে গেল একজনের, কিন্তু মৃগাঙ্ককে দ্বীপান্তরে পাঠাবার আগেই একদিন সন্ধ্যায় জেল থেকে পাঁচিল টপকে পালালো সে। পুলিশ তার খোঁজ চালাতে লাগলো ঠিকই, কিন্তু তাকে ধরতে পারল না। মৃগাঙ্ক পালিয়ে চলে এলো কলকাতায়, কিন্তু সে তার শপথের কথা ভুলল না। যেভাবেই হোক শাস্তি দিতে হবে হডসনকে। এদিকে অন্য একটা ঘটনা ঘটেছিল। সাহেব তো কলমের নিব ভেঙে ফেললেন ঠিকই, কিন্তু তারপরেই তার খেয়াল হলো এই কলম সরকারি কলম নয়, এটা তার স্ত্রীর দেওয়া উপহার। সে যদি কলমটা সাহেবের কাছে দেখতে চায় তবে তিনি বিপদে পড়বেন। সে যদি কলমটা সাহেবের কাছ থেকে দেখতে চায় তবে তিনি বিপদে পড়বেন। বিড়ম্বনার থেকে বাঁচার জন্য তিনি তার এক আরদালির হাত দিয়ে কলমটার নিব বদলাবার জন্য পাঠিয়ে দিলেন কলকাতার এক কলমের দোকানে। কিন্তু নিব না থাকায় দোকানদার কলমটা তাকে দোকানে রেখে যেতে বললেন, বিলেত থেকে নিব আনানোর অপেক্ষায়। মাস 3 বাদে সাহেব কলকাতা আসবেন বলে ঠিক করলেন 2টো কাজে। একটা তার সরকারি কাজ, আর দ্বিতীয় কাজটা হলো কলমের নিবটা যদি ঠিক হয়ে থাকে তবে তা ফেরত নিয়ে যাবেন তিনি। খবরটা তার এক আরদালির মারফত পৌঁছে গেল বিপ্লবীদের কানে। তারা ব্যাপারটা জানিয়ে দিলেন মৃগাঙ্ককে। সাহেব কোন ট্রেনে আসছেন, কোথায় কোথায় যাবেন, এইসব ব্যাপার। সাহেব ট্রেন থেকে নামতেই মৃগাঙ্ক অনুসরণ করলেন তাকে। সাহেব প্রথমে লাট ভবনে ঢুকলেন, তারপর সেখানের কাজ ছেড়ে রাস্তা পেরিয়ে গড়ের মাঠে ঢুকলেন, কোনাকুনি মাঠ পেরিয়ে পার্ক স্ট্রিটের কলমের দোকানে যাবার জন্য। আর ঠিক এই জায়গাতেই হডসন সাহেব আর মৃগাঙ্কর দেখা হলো। সাহেব মৃগাঙ্ককে দেখতে পেয়েই বলে উঠলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট মৃগাঙ্ক, তুমি ধরা দাও। সাহেবের সঙ্গে একজন দেহরক্ষী ছিল, সে ধরতে গেল তাকে, কিন্তু মৃগাঙ্ক তৈরি হয়েই ছিল। সে পিস্তল বার করে গুলি চালিয়ে দিল হডসন সাহেবের হৃৎপিণ্ড লক্ষ্য করে। নিব ভাঙা কলমটায় তার মৃত্যু ডেকে আনলো। কিন্তু দেহরক্ষীকে লক্ষ্য করে মৃগাঙ্ক বেশ কয়েকটা গুলি চালায় ঠিকই, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। সেই দেহরক্ষীর পাল্টা গুলিতে নিহত হল মৃগাঙ্ক চাকলাদার। তার দেহটা পরবর্তীকালে কাউকে না জানিয়ে এই গড়ের মাঠেই পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক যেমন প্রফুল্ল চাকির ছিন্ন মুন্ডু পুঁতে ফেলা হয়েছিল কলকাতার এক পার্কে। এই বলে থেমে গেল ছেলেটা। ভবতোষবাবু বিস্ময়ভাবে বলে উঠলেন, এত কথা তুমি জানলে কিভাবে? তুমি কি বলতে চাচ্ছ? আমার কলমটা? ভবতোষবাবুর কথা শেষ হতে না হতেই একটু তফাতে তাকিয়ে তরাক করে লাফিয়ে উঠল ছেলেটা। তারপর দ্রুত গিয়ে আশ্রয় নিল গাছের গুড়ির আড়ালে। ভবতোষবাবু দেখতে পেলেন রাস্তার দিক থেকে মাঠ পেরিয়ে 2টো ছায়ামূর্তি এগিয়ে আসছে তার দিকে। লোক দুজন ভবতোষবাবুর সামনে এসে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে ভবতোষবাবুর যা মনে হলো তাতে তাদের একজনের পরনে সাহেবী পোশাক, কোট, হ্যাট, আর তার সঙ্গীর পরনে পুলিশের পোশাক। সাহেবের পোশাক পরা লোকটা ভবতোষবাবুর উদ্দেশ্যে ভাঙা ভাঙা বাংলায় বলল, বাবু, স্ট্যান্ড আপ। উহা আমার কলম, উহা আমাকে ফিরাইয়া দাও। তার কথা শুনে ভবতোষবাবু বুঝতে পারলেন লোকটা সত্যি সাহেব। বিস্ময়ভাবে তিনি উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় গাছের গুড়ির আড়াল থেকে বেরিয়ে এলো ছেলেটা। তাকে দেখেই সাহেব বলে উঠলেন, তুমি? ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমি।
তোমাকে কলমটা এখানে আবার টেনে আনবে জানতাম। ভাঙা নিবের কলমটার প্রতি তোমার টান পরলোকেও গেল না, যেমন যায়নি আমার আক্রোশ। সাহেব বলে উঠল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি ধরা দাও মৃগাঙ্ক। ছেলেটা বলে উঠল, না, তোমাকে পরলোকেও ছাড়বো না আমি। পিস্তল বার করলো মৃগাঙ্ক। সাহেবের অনুচর তাকে ধরতে যেতেই মৃগাঙ্ক গুলি চালিয়ে দিল সাহেবের বুক লক্ষ্য করে। বুলেটের খোলটা ভবতোষবাবুর গায়ে এসে পড়ল, আর তার মধ্যেই বুলেটটা ফুঁড়ে দিল সাহেবের বুক। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন সাহেব। এরপর শুরু হলো মৃগাঙ্ক আর সাহেবের দেহরক্ষীর মধ্যে গুলির লড়াই। হাত পা কাঁপছে ভবতোষবাবু, উঠে দাঁড়াতে গিয়েও পারছেন না তিনি। আর এরপরেই হঠাৎ গুলির আঘাতে ভবতোষবাবুর গায়ের উপর ছিটকে পড়ল ছেলেটা। পুলিশটা এবার বন্দুক তাক করে এগিয়ে এলো ভবতোষবাবুর দিকে। হয়তো সে ভবতোষবাবুকে ছেলেটার সঙ্গী মনে করেছে। আতঙ্কে চোখ বুজে ফেললেন ভবতোষবাবু। লোকটা এসে তার একটা কাঁধ চেপে ধরল। কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে এরপর যেন সে বলতে লাগলো, উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন। তাহলে লোকটি গুলি চালাবে না? ভয়ে ভয়ে চোখ খুললেন ভবতোষবাবু। তিনি চোখ মেলে দেখলেন তার সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু একটু আগে দেখা সাহেবের সঙ্গী সেই পুলিশ নয়। সাদা ইউনিফর্ম পরা কলকাতা পুলিশের একজন অফিসার, আর তার সঙ্গে একজন কনস্টেবল। অফিসার ভদ্রলোকই তার কাঁধ ধরে ঝাঁকাচ্ছিলেন। একটু থতমত খেয়ে কলম, বাক্স আর ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালেন ভবতোষবাবু। তার কানে এখনো বাজছে গুলির শব্দ। কয়েক মুহূর্তের মধ্যে অবশ্য তার কারণ বুঝতে পারলেন তিনি। কালী পুজোর আগের রাত্রে মাঠের পাশে কিছু লোক এসে পটকা ফাটাচ্ছে, এ তারই শব্দ। ভবতোষবাবুকে পুলিশ অফিসার প্রশ্ন করলেন, আপনি কি করেন, কোথায় থাকেন? তিনি জবাব দিলেন, জামাপুকুর লেনে থাকি। ডালহৌসির এক সরকারি অফিসে অফিসারি চাকরি করি। পরিচয়পত্র দেখাবো? পুলিশ অফিসার সম্ভবত অনুমান করলেন যে সত্যি বলছেন ভবতোষবাবু। তিনি বললেন, থাক, দরকার নেই। মাঠে হাওয়া খেতে বসে ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? অনেকক্ষণ অন্ধকার নেমেছে, দিনকাল ভালো না, একলা মাঠে বসা ঠিক নয়। যান, বাড়ি যান। পুলিশ অফিসারকে ধন্যবাদ জানিয়ে পেনের বাক্সটা ব্যাগে পুরে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলেন ভবতোষবাবু। তারপর বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সি বসলেন। উজ্জ্বল আলোকময় কলকাতার রাস্তা। চারপাশে তাকিয়ে দেখতে দেখতে তিনি ভাবলেন, তার দেখাটা নিশ্চয়ই স্বপ্ন ছিল। কোনো একটা বইতে যেন তিনি পড়েছিলেন যে ফাঁসির সাজা ঘোষণার পর বিচারক আদেশের স্বাক্ষর করে কলমের নিব ভেঙে দেন। কলমের ভাঙা নিব দেখে তার অবচেতনে সেই কথাটাই মনে এসেছিল। অফিসে কয়দিন কাজের খুব চাপ, মাঠে বসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তারপর ভাঙা নিবের কলম নিয়ে স্বপ্ন দেখেছেন। পটকা ফাটানোর শব্দ তার স্বপ্নে গুলির শব্দ হয়ে ধরা দিয়েছিল। ট্যাক্সিটা ভবতোষবাবুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে গেল। ঘরে ঢুকে আলো জ্বালালেন ভবতোষবাবু। ব্যাগ থেকে কলমের বাক্সটা তিনি টেবিলে রাখতে যাচ্ছেন, হঠাৎ ব্যাগ থেকে ঠক করে মেঝের উপর কি যেন একটা গড়িয়ে পড়ল। ভবতোষবাবু অবাক হয়ে গেলেন জিনিসটা দেখে। ঘরের উজ্জ্বল বাতির নিচে মেঝেতে পড়ে আছে একটা বুলেটের ফাঁপা ধাতব খোল। দেখে মনে হয় বেশ পুরনো সেটা। এটা তার ব্যাগে এলো কিভাবে? স্বপ্নর কথাটা মনে পড়ে গেল তার। মৃগাঙ্ক যখন হডসন সাহেবকে গুলি চালালো, তখন বুলেটের খোলটা ছিটকে তার গায়ে পড়েছিল।
তখনই কি সেটা মুখ খোলা ব্যাগে ঢুকে পড়েছিল? তবুও তিনি মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন এই বলে যে অনেক সময় পুলিশের লোকেরা তাদের অনুষ্ঠানে বন্দুকবাজির খেলা দেখায় গড়ের মাঠে। মাঠে বসার পর হয়তো তেমনই খোল কুড়িয়ে পেয়েছিলেন তিনি। এখন ব্যাপারটা মনে করতে পারছেন না, কিন্তু তারপর তিনি নিচু হয়ে মেঝে থেকে খোলটা কুড়িয়ে নিতে গিয়ে হঠাৎ তার একটা জিনিস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার ধুতির কোচায় লেগে আছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। মৃগাঙ্ক যখন গুলি খেয়ে তার দেহের উপর গড়িয়ে পড়েছিল, সেই রক্তের দাগ। খোলটা তুলে নিয়ে কোচাটা তুলে ধরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। মনে মনে তিনি প্রণাম জানালেন সেই অমর শহীদের উদ্দেশ্যে। এই রক্তমাখা ধুতি আর বুলেটের খোলটা যত্ন করে তুলে রাখবেন ভবতোষবাবু, আর ভাঙা নিবের এই কলমটা তিনি ফেরত দিয়ে আসবেন কলমের দোকানে। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প নিব ভাঙা কলম। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলে প্রথম গল্প শুনছেন, তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন, গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আমি তুষার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।